কোনো কিছু শেয়ার দিচ্ছি না, আমি জাস্ট আলোচনাটা করে আসি। আজকে যে ওই পর্যন্ত কি কি পড়িয়েছি একটু শর্ট রিভিউ করে দেন আমি চলে যাব স্ক্রিন শেয়ারে। সো ফার্স্টে যেটা তোমাদের হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা হচ্ছে নাম্বার 1 টপিক, ফার্স্ট টপিক। তাহলে তোমাদের ফার্স্ট ফাইনাল টার্মের ফার্স্ট কুইজ, মানে কুইজ নাম্বার 3, 3 না 4, 3টা কুইজ তো অলরেডি হয়ে গেছে, একটা অল্টারনেটিভ হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো এটা কুইজ নাম্বার 4-এ যেটা হবে তার ফার্স্ট টপিকটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো এখানে কয় ধরনের আনসার্টেনিটি ছিল? 2 ধরনের। একটা হচ্ছে পজিশনের সাথে মোমেন্টামের আনসার্টেনিটি, del x ইন্টু del p ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু h কাট ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে রিলেশন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের, পজিশন এবং মোমেন্টামের আনসার্টেনিটি, ফার্স্ট অন। সেকেন্ড হচ্ছে এনার্জি এবং টাইমের আনসার্টেনিটি, ইকুয়েশন সেম, শুধু কি del E ইন্টু del t ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু h কাট ডিভাইডেড বাই 2। এটাকে আমরা বলি এনার্জি এবং টাইমের সাথে তাদের আনসার্টেনিটি এর রিলেশন। তো এই দুইটা রিলেশন করে আমরা ম্যাথ করেছিলাম, দুইটা রিলেশনের সাথে সম্পৃক্ত দুইটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করেছিলাম। এটা আমাদের ফার্স্ট টপিক, গুরুত্বপূর্ণ টপিক। অবশ্যই এখান থেকে একটা বা দুইটা, একটা ম্যাথ, একটা প্রবলেম, একটা থিওরি কোশ্চেন সহ কিন্তু তোমাদের দুইটা এমসিকিউ থাকার খুবই সম্ভাবনা আছে। তো ফার্স্ট টপিকটা গেল হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। দেন আমরা চলে আসছি ওয়েভ ফাংশনে। হোয়াট ইজ ওয়েভ ফাংশন? আমরা যে কোনো একটা পার্টিকেল, ইলেকট্রন, সেটার বিহেভিয়ারকে ক্যারেক্টারাইজ করার জন্য একটা ফাংশনকে চিন্তা করি কমপ্লেক্স নাম্বারের মাধ্যমে, সেই ফাংশনটাকে আমরা ওয়েভ ফাংশন বলি। তো ওয়েভ ফাংশনের কিছু বিষয় আছে। ওয়েল বিহেভড কখন হবে এটা গুরুত্বপূর্ণ, 3টা ক্রাইটেরিয়া বা 3টা প্রপার্টি থাকলে তখন আমরা তাকে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন বলতে পারি। তো 3টা প্রপার্টি সুন্দরভাবে পড়তে হবে। 3টা প্রপার্টির মধ্যে যে কোনো 2টা দিয়ে কিন্তু তোমাকে বলা হতে পারে যে হুইচ 2 ইজ দ্য বেস্ট অপশন আর হুইচ অপশন ইজ দ্য কারেক্ট ওয়ান। একটা ফাংশন ওয়েল বিহেভড হওয়ার জন্য তার কি কি ক্রাইটেরিয়া থাকবে, তো সেখানে কিন্তু র্যান্ডমলি একটু ভুল টুল করে দিয়ে দুইটা করে চুজ দেওয়া হবে, যে একটার মধ্যে 2টা অপশন, এই অ্যান্ড তো দিস ফার্স্ট অপশন অ্যান্ড দিস অন। তো তোমাকে পড়ে খুঁজে বের করতে হবে যে ওয়েল বিহেভড হতে হলে কোনটা কারেক্ট। এভাবে কিন্তু ওয়েল বিহেভড এর বিষয়টা 3টা প্রপার্টি বুঝে বুঝে মাথায় রাখলে দেন তুমি খুব অল্প সময়ের মধ্যে কারেক্ট আনসারটা চুজ করতে পারবা। তো ওয়েভ ফাংশনের পার্ট গেল। এরপরে যেটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। হোয়াট ইজ প্রবাবিলিটি ডেন্সিটি? ওয়েভ ফাংশন এর অ্যাবসলিউট ভ্যালু স্কয়ারকে আমরা প্রবাবিলিটি ডেন্সিটি বলি, সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার। এটাকে বলা হয় কি? প্রবাবিলিটি ডেন্সিটি। তো এটার কাজ কি? এটার মাধ্যমে আমরা প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে পারি। কিভাবে? এটাকে আমরা যদি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বা নির্দিষ্ট লিমিটের মধ্যে ইন্ডিকেশন করি তাহলে আমরা প্রবাবিলিটি পেয়ে যাব। এবং p is equals to ইন্ডিকেশন অফ x1 থেকে x2 লোয়ার লিমিট x1 আপার লিমিট x2 সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx, x অ্যাক্সিসের দিকে। আর যদি 3 ডাইমেনশনাল কনসিডার করি তাহলে dv এটা। এরপরে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রবাবিলিটি কত? ম্যাক্সিমাম প্রবাবিলিটি হয় 1। তো কোনো প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু যখন 1 হয় তখন এটাকে আমরা নর্মালাইজেশন বলি, নর্মালাইজেশন কন্ডিশন বলি। দ্যাট মিনস এন্ট্রি লিমিটের মধ্যে যখন প্রবাবিলিটির ভ্যালু 1 হয় তখন সেটাকে আমরা নর্মালাইজেশন কন্ডিশন বলি। তো হোয়াট ইজ নর্মালাইজেশন কন্ডিশন? এন্ট্রি লিমিট মানে হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এর মধ্যে ইন্টিগ্রেশন সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx ইজ ইকুয়ালস টু 1। জেনারেলি একটা এক্সিসের দিকে যদি আমরা চিন্তা করি, আর যদি 3 ডাইমেনশনাল চিন্তা করি তাহলে dv ইজ ইকুয়ালস টু 1। এই কন্ডিশনকে কি বলা হয়? দিস ইজ নর্মালাইজেশন কন্ডিশন, দিস ইজ কল্ড নর্মালাইজেশন কন্ডিশন। তো এই যে আমি কিন্তু নর্মালাইজেশন কন্ডিশনটা আজ করতে পারি ভাইবাতে, পাশাপাশি কোশ্চেনও দিতে পারি যে হুইচ ওয়ান ইজ দ্য নর্মালাইজেশন কন্ডিশন, লিমিট চেঞ্জ করে একটা এমসিকিউ এর বিষয় এখানে থাকতে পারে। এরপরে হচ্ছে আমাদের যে বিষয়টা এক্সপেকটেশন ভ্যালু। হোয়াট ইজ এক্সপেকটেশন ভ্যালু? এক্সপেকটেশন ভ্যালু কি? ইট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু বা গড় ভ্যালু বা মিন ভ্যালু। এক্সপেকটেশন ভ্যালু এর এক্সপ্রেশন, এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে এক্স, যদি এক্স অ্যাক্সিস চিন্তা করি তাহলে এক্স ব্র্যাকেট ইজ ইকুয়ালস টু ইন্ডিকেশন, লিমিট হবে এন্ট্রি লিমিটের মধ্যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এক্স ইন্টু সাই অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার dx। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন ভ্যালু এর এক্সপ্রেশন। তো এখান থেকে আমরা ম্যাথ প্রবলেমও সলভ করেছিলাম, এক্সপেকটেশন ভ্যালু কিভাবে বের করা যায়, তারপরে প্রবাবিলিটি কিভাবে বের করা যায়, ম্যাথ প্রবলেম সলভ করেছিলাম। তো এখানে যে কোনো একটা ফাংশন দিয়ে বেসিক্যালি এখানে থাকতে পারে তোমাদের প্রবাবিলিটি ফাইন্ড আউট করো অথবা এক্সপেকটেশন ভ্যালু ফাইন্ড আউট করো, এই বিষয়গুলো থাকতে পারে। এরপরে আমাদের যে পার্টটা ছিল এক্সপেকটেশন ভ্যালুর পরে আমরা যেটা শিখেছি অপারেটরস। হোয়াট আর দ্য
অপারেটরস, অপারেটর কি, অপারেটর কাকে বলা হয়, কাদেরকে অপারেটর হিসেবে বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সে আমরা বেশি হিসাব করি বা বেশি মাথায় আনি। নাম্বার 1 ছিল হচ্ছে আমাদের মোমেন্টাম অপারেটর, নাম্বার 2 হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, নাম্বার 3 হচ্ছে টোটাল এনার্জি অপারেটর, নাম্বার 4 হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। এই চারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ চারটা অপারেটর। তো এই অপারেটর এর এক্সপ্রেশন মাথায় রাখতে হবে। আমি কিন্তু অপশনের চারটা অপশন দিব, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন। তাই আমি মোমেন্টাম অপারেটরের 3-4টা ভুল টুল দিয়ে একটা কারেক্ট দিব। আই স্কোয়ারের বিষয় কিন্তু চেঞ্জ করে দিব। তোমরা জানো যে আই স্কোয়ার ইজ ইকালস টু -1। আমি যা শিখিয়েছি সেখানে কিন্তু আই স্কোয়ার অ্যাড করে দিলে -1 টন দিয়ে আমি একটু অন্য ফর্মেও দিতে পারি, বাট তোমাকে মাথা খাটায় বের করতে হবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান। যেমন এখানে -i আছে, তো -i কে আমি আই কিউব লিখতে পারি, যেহেতু -1 হচ্ছে আই স্কোয়ার। তো এরকম কিন্তু বিষয়গুলো অনেকভাবে চেঞ্জ হতে পারে, চেঞ্জ করা যেতে পারে। তো তোমাদের তখন ক্যাচ করতে হবে, গ্রিপ করতে হবে ও আই স্কোয়ারকে কিভাবে চেঞ্জ করা যায়। জানি যে আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1, তাহলে এভাবে -1-এর জায়গায় আই স্কোয়ার বসাইলে কি হতে পারে, ওরকম চিন্তা ভাবনা করে কিন্তু ইকুয়েশনগুলো মাথায় রাখতে হবে। তো অপারেটর চলে গেল। অপারেটর এর পরে আমরা অপারেটর পর্যন্ত হচ্ছে আমাদের লাস্ট ক্লাস ছিল। তো এই যে বিগত যে 2টা ক্লাস আমরা করাইলাম ফাইনাল টার্মে, সেই ক্লাসের আলোচনাগুলো তোমাদের আজকে একটু রিভিউ করলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশন যেমন নিউটনের মেকানিক্সে, আমাদের ফিজিক্সের মেকানিক্স যেটাকে আমরা বলি বলবিদ্যা, বাংলায় যেটাকে বলবিদ্যা বলি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, নিউটনের ল, নিউটনস ল, মোশন ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তো এরকম কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ইনিশিয়ালি ফার্স্টের দিকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে আমরা যাকে বিবেচনা করি সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশন এটা বেসিক্যালি একটা এনার্জি কনজারভেশন ইকুয়েশন, শক্তির নিত্যতা সূত্র। আমরা বাংলায় যেটা শিখেছি শক্তির নিত্যতা সূত্র। এটা কিভাবে ডিফাইন করতে পারি যে টোটাল এনার্জি হচ্ছে সাম অফ পোটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি, এই দুইটার যোগফলের সমানই হচ্ছে টোটাল এনার্জি। তো সেই বিষয়টা কি শ্রোডিঞ্জার কিভাবে করেছে, শ্রোডিঞ্জার ডিফারেন্সিয়াল ফর্মে এনার্জি কনজারভেশন ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করেছে, এবং এটা কোয়ান্টাম মেকানিক্সের স্টাইলে কমপ্লেক্স নাম্বারের মাধ্যমে। তাহলে এটা কমপ্লেক্স নাম্বারের মাধ্যমে এবং ওয়েভ ফাংশনের মাধ্যমে যখন আসছে, তখন এটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের একটা ফ্রি পার্টিকেল, মুক্তভাবে একটা দিকে মুভ করতেছে এরকম একটা পার্টিকেলের জন্য এনার্জি কনজারভেশন ইকুয়েশন হিসেবে চিন্তা করতে পারি। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনের মূল বিষয় কি, শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি, অ্যাকচুয়ালি এটা একটা এনার্জি কনজারভেশন ইকুয়েশন। প্রথমে তার পরিচয় জানতে হবে যে আসলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি, এটা এনার্জি কনজারভেশন ইকুয়েশন, এবং এটা কিভাবে আছে, এটা ডিফারেন্সিয়াল ফর্মে আছে এবং উইথ এ কমপ্লেক্স নাম্বার, এটা কমপ্লেক্স নাম্বার সহ ডিফারেন্সিয়াল ফর্মে আছে কোয়ান্টাম মেকানিক্সে। তো আজকে আমরা পুরো ক্লাসটা, 2টা ফর্ম আছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আর একটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এই 2টা ফর্ম আজকে আমরা শিখব এবং তাদের অ্যাপ্লিকেশন গুলো দেখবো যে আসলে কোথায় কিভাবে অ্যাপ্লাই হয়, তাদের ফর্মটা কি, তাদের এক্সপ্রেশনটা কি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এখন স্ক্রিন শেয়ার দিব, রেকর্ডিং অলরেডি অন। স্যার আমি কি আপনার স্যার অ্যাটেন্ডেন্স নেওয়ার পর স্যার জয়েন দিয়েছি, পরে লাস্টে আবার নিব, তখন কথা বলো। একটা অ্যাটেন্ডেন্স আমি নিয়ে রেখেছি, যেটা জি স্যার হচ্ছে পরবর্তীতে আবার বলবো, সেটা পরে নিব, তোমাদের এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। তো দেখো, যেটা হচ্ছে ফার্স্টে সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে সময়ের উপর নির্ভরশীল না, সময়ের কোনো টার্ম এখানে থাকবে না, এই ইকুয়েশনে টাইম সম্পর্কিত কোনো বিষয় থাকবে না। এটাকে আমরা বলি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, অথবা এর আরেকটা নাম হচ্ছে স্টেডি স্টেট ফর্ম বা স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন। সো 2টা টার্মই মাথায় রাখতে হবে, 2টা নামই মাথায় রাখতে হবে। এটাকে আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে টাইমের সাথে অনির্ভরশীল, মানে টাইমের উপর নির্ভরশীল না, এরকম একটা ফর্ম, অথবা এটাকে আমরা বলি স্টেডি স্টেট ফর্ম অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো এটা কিভাবে আসে, এটা জাস্ট একটা ডেরিভেশন, জেনারেল একটা এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল কিছু ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা এর ইকুয়েশনটাতে যেতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা ওয়েভ ফাংশন কনসিডার করতে হবে। ওয়েভ ফাংশনটাকে কিভাবে কনসিডার করব, আমরা একটা ট্রাভেলিং ওয়েভের সাথে চিন্তা করে, যেহেতু এটা কি হচ্ছে একটা পার্টিকেল, এ হচ্ছে একটা ইলেকট্রন, মনে করো এই একটা ইলেকট্রন পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে এটা মুভ করতেছে, এর মুভমেন্ট হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, এভাবে ওয়েভ প্রডিউস করে করে সে সামনের দিকে তার মুভমেন্ট হচ্ছে। তাহলে
এখানে যে ওয়েভটা তৈরি হচ্ছে সেটাকে আমরা একটা ওয়েভ ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে তার ওয়েভ ফাংশনটাকে কনসিডার করতে পারি, এবং সেই ইকুয়েশনটা কি হবে, সাই ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এ হচ্ছে অ্যাম্পলিটিউড, একে কি বলা হয়, একটা ওয়েভের অ্যাম্পলিটিউড বা বিস্তার, বাংলায় এটাকে বলা হয় বিস্তার, একটা ওয়েভের বিস্তার। সাইন, সাইন হচ্ছে আমাদের সাইন ফাংশন, কোণের রেশিও, তো এটা আমরা জানি, সাইন ফাংশন সম্পর্কে আমাদের ধারণা আছে। এটা ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ। ওমেগাকে কি বলা হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়। টি হচ্ছে একটা সার্টেইন বা একটা নির্দিষ্ট সময় পর, টি সময় পর, সেই টাইম টি। কে ইজ দ্য অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, কে বলা হয় অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। এক্স হচ্ছে পজিশন। তো এইভাবে আমরা ওই পার্টিকেলের জন্য, যে পার্টিকেল পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ট্রাভেল করতেছে বা তার মুভমেন্ট হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তার ওয়েভ ফাংশনটাকে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারি। ইকুয়েশনটা কি, সাই ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখন আমরা এটাকে কি করব, ফার্স্ট ডিফারেন্সিয়েট করব, কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। প্রথমে এটাকে একবার ডিফারেন্সিয়েট করলাম, তো ডেল সাই বাই ডেল এক্স করলে কি হবে, এ, আমরা জানি সাইনকে ডিফারেন্সিয়েট করলে সেটা কজ হয়ে যায়, এ কজ ওমেগা টি মাইনাস কে এক্স। বাট এখানে আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি, ভিতরে আছে ডিফারেন্ট ওমেগা টি মাইনাস কে এক্স, তার মানে এই ওমেগা টি মাইনাস কে এক্স পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর রেসপেক্টে। তো আমরা করলাম ডেল বাই ডেল এক্স ওমেগা টি মাইনাস কে এক্স। তো প্রথম টার্মটা এ কজ ওমেগা টি মাইনাস কে এক্স থেকে গেল, আর এখানে আমরা ওমেগা টি, টি যেহেতু আছে এই পার্টটা কনস্ট্যান্ট, জিরো হয়ে যাবে ডিফারেন্সিয়েট করলে, আর এখানে থাকবে মাইনাস কে ডেল এক্স বাই ডেল এক্স। তো এখানে কি থেকে গেল, মাইনাস কে। তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, দেখো মাইনাস এ, এই যে এখানে মাইনাসটা আগে চলে আসলো, যদি আমি কে কে এখানে আগে নিয়ে আসি তাহলে মাইনাস এ কে কজ ওমেগা টি মাইনাস কে এক্স। প্রথম টার্ম প্রথমবার ডিফারেন্সিয়েট করার পরে আমি এটা পেলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এগেইন ডিফারেন্সিয়েট করতে হবে। দ্যাট মিনস আমাদেরকে ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে, ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার। ডাবল ডিফারেন্সিয়েট করা মানে এই টার্মটাকে আমি এগেইন ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে। করলে কি হবে, কস কে ডিফারেন্সিয়েট করলে কি হয় তোমরা বলো তো, কস থেটাকে যদি আমি ডি বাই ডি এক্স কস থেটা নেই বা ডি বাই ডি থেটা কস থেটা নেই, তাহলে তার রেজাল্ট কি হবে, কস থেটাকে ডিফারেন্সিয়েট করলে তার ফলাফল কি হয় জানো, ডিফারেন্সিয়েশনের রুলস গুলো তো তোমাদের জানা কথা। সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করলে তার রেজাল্ট কি হয়, মাইনাস কজ, দেখো ডি বাই ডি এক্স সাইন এক্স। আমি তোমাদের লিখি, অনেকে এই জিনিসগুলা, ছোট ছোট জিনিসগুলো ভুলে যাও, খুবই সহজ একটা বিষয় এবং এত গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে বড় বড় স্টাডিতে যখন যাবা, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বড় বড় টার্ম আসবে, সো এই বেসিক জিনিসগুলো কিন্তু এখন মাথায় রাখতে হবে। দেখে 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 করতে গেলে তুমি সময় পাবা না, বা তোমার জন্য আসলে এটা ইফেক্টিভ কোনো কিছু হবে না। যেমন একটা এক্সাম্পল, তুমি যদি একটা লেটার লিখতে চাও, তুমি যদি প্রনাউন্সে স্পেলিং ঠিক মতো না জানো, সেই লেটারটা লিখতে তুমি খুব দ্রুত সুন্দরভাবে করতে পারবে, এক একটা করে ওয়ার্ড দেখবা, এক একবার লিখবা, এক একটা করে ওয়ার্ড দেখবা, এক একটা লিখবা। এটা কিন্তু যে কোনো একটা এনভায়রনমেন্টে এই কাজটা করতে গেলে তোমার সে তখন প্রেস্টিজে লাগবে, তাই না? তো এইসব ছোট ছোট জিনিসের ক্যালকুলেশনগুলো মাথার মধ্যে যদি সেট করে ফেলতে পারো, দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল যে কোনো জায়গায় দ্রুত কোনো একটা অ্যানালাইসিস করার জন্য, দ্রুত কোনো একটা প্রজেক্টে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কাজে লাগবে। সো ডি বাই ডি এক্স সাইন এক্স, এটা ডিফারেন্সিয়েট করবো, সাইন এক্স, সাইন ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে এটা চেঞ্জ হয়ে যায়, কি হয়, এই অপারেশন করলাম ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে কজ এক্স। এই যে দেখো একটা অপারেশন চালাইলে চেঞ্জ হয়ে গেল, কজ ফাংশন হয়ে গেল। এখন ডি বাই ডি এক্স আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, কাকে, কজ এক্স কে, সাইন না, এখন আমরা কজ এক্স কেই আবার অপারেশন চালাবো। তো cos x কে অপারেশন চালাইলে কিন্তু সেটা উল্টাভাবে সাইন হয়ে যায় না, মাইনাস সহ হয়, এই যে মাইনাস সাইন এক্স হয়ে যায়, তখন আবার তার রূপটা এরকম হয়ে যায় মাইনাস সাইন এক্স। তো এই হলো বিষয়। তো আমরা এখানে দেখো, এখানে আছে আমাদের cos ওমেগা টি মাইনাস কে এক্স, এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করবো, তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো মাইনাস এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স হয়ে গেল, মাইনাস কস সাইন হয়ে গেল, বাট একটা মাইনাস সহ মাইনাস সাইন থেটা হয়ে গেল। তো মাইনাস এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখন এই ওমেগা টি মাইনাস কে এক্স কে আবার আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, এগেইন ডিফারেন্সিয়েট করব। এগেইন যখন ডিফারেন্সিয়েট করব তখন আমরা কি পাবো, এই দেখো সেকেন্ড টার্মে আবার একটা মাইনাস কে পেয়ে যাবো আগের মতো। এই যে এখানে যেভাবে ডেল বাই ডেল এক্স ওমেগা টি মাইনাস কে এক্স করে আমি পেলাম মাইনাস কে। তো এখন দেখো এখানে আবার আমি যেহেতু এটাকে করব, মাইনাস কে তো আগেই আছে, এটা থেকে যাবে কনস্ট্যান্ট আকারে,
আবার ওমেগা টি মাইনাস কে এক্স কে আবার ডিফারেন্সিয়েট করলে সেখান থেকে আবার একটা মাইনাস কে চলে আসবে। এখন ফাইনালি কি হচ্ছে, মাইনাস কে মিলে হচ্ছে প্লাস কে স্কোয়ার, আমরা লিখলাম এখানে কে স্কোয়ার, আর এর আগে একটা মাইনাস সাইন ছিল সেই কারণে এখানে মাইনাস থেকেই গেল, এই মাইনাস মাইনাস কে এর আগে মাইনাস, এই কে এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে প্লাস, এবং সেই প্লাসের সাথে মাইনাস মাল্টিপ্লাই হয়ে মাইনাস আলটিমেটলি থেকে গেল। তো কি হচ্ছে মাইনাস কে স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখন কেউ আমাকে একজন বলো তো এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স কে আমরা কি লিখতে পারি? যদিও এখানে লেখা আছে, তো লেখাই আছে তো দেখেই বুঝতে পারবা, লেখা না থাকলে এত কোশ্চেন আস করা যেত। তো এটা কিন্তু আলটিমেটলি যে আমরা ফার্স্টে যে ইকুয়েশনটা ধরেছিলাম সাই ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, সাই ইজ ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তো এখানে আমার আবার টার্মটা চলে আসছে, কি চলে আসছে, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। দ্যাট মিনস এটাকে আমি সাই হিসাবে লিখে দিতে পারি। সো আমার আলটিমেটলি ইকুয়েশনটা কি হচ্ছে, ডেল স্কোয়ার সাই ডেল এক্স স্কোয়ার is equals to minus k square psi, k square psi এই টার্মটা চলে আসলো। তো এই হচ্ছে আমার মেইন ইকুয়েশনটা আমার চলে আসছে, দিয়ে সাইড চেঞ্জ করে প্লাস এই পাশে নিয়ে এসে প্লাস আকারে is equals to 0 লিখলাম। এখন হোয়াট ইজ কে, কে ইজ দ্য অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, এবং কে এর এক্সপ্রেশন কি আমরা জানি 2 পাই বাই ল্যামডা, কে কে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার বলা হয়, এবং এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কে ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা। আবার ল্যামডা ইজ ইকুয়ালস টু কি, ল্যামডা কে আবার লিখতে পারি ল্যামডা হচ্ছে এইচ ডিভাইডেড বাই এমবি, এটাও আমরা জানি ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমবি, ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা। তো এই দুইটা ইকুয়েশন যদি এখন আমরা এখানে বসাই, কে এর জায়গায় দেখো কে এর জায়গায় বসাচ্ছি 2 পাই বাই ল্যামডা তার হোল স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার ইনটু সাই। আবার ল্যামডা এর জায়গায় কি বসাবো, এইচ ডিভাইডেড বাই এমভি, তাহলে তার স্কয়ার করলে এইচ স্কয়ার ডিভাইডেড বাই এম স্কয়ার ভি স্কয়ার। এখন উল্টায় দিব, অল্টার হয়ে যে এম স্কয়ার ভি স্কয়ার উপরে চলে গেল, চলে যে এখানে হয়ে যাচ্ছে 4 পাই স্কয়ার এম স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই এইচ স্কয়ার সাই ইজ ইকুয়ালস টু 0। তো এই যে যে ইকুয়েশন আমরা পেলাম, এই ইকুয়েশনটাতে দেখো এখান থেকে আমি 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই এইচ কাট স্কয়ার, এখানে আসছে এম স্কয়ার ভি স্কয়ার। তো এই ইকুয়েশন থেকে কিন্তু আলটিমেটলি আমি এম স্কয়ার ভি স্কয়ার কে আলাদা করে সাইড চেঞ্জ করে একটা ইকুয়েশন লিখতে পারি যেটা এম স্কয়ার ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু। তো তার সেটা আমরা করার আগে আমরা টোটাল এনার্জি ইকুয়েশনটাকে লিখি। আমরা জানি যে টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটা আমরা জানি, কি জানি, টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এই দুইটার যোগফল হচ্ছে টোটাল এনার্জি। মোট এনার্জিকে আমরা দুইটার পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি এই দুইটা এনার্জি সাম আকারে বা যোগফল আকারে লিখতে পারি। দিস ইজ কল্ড এনার্জি কনজারভেশন ল, এনার্জির নিত্যতা বা শক্তির নিত্যতার সূত্র এটাকে বলা হয়। ওকে, দেন সাইড চেঞ্জ করি কাকে, ই মাইনাস ইউ, ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ইউটাকে লেফট সাইডে নিয়ে আসলাম, তাহলে কি হচ্ছে ই মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে এই জায়গা থেকে হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু, দেখো সাইড চেঞ্জ করলে 2 ই ইন ই মাইনাস ইউ এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, সো এম ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু 2 ইনটু ই মাইনাস ইউ, এটা হচ্ছে আমার ইকুয়েশন এম ভি স্কয়ার। তাহলে আমার এই যে ইকুয়েশন মনে করো এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিলাম, ইকুয়েশন নাম্বার 2, আর এখানে আমি প্রথমে যেটা নিয়েছিলাম এটাকে আমি দিলাম ইকুয়েশন নাম্বার 1, ফার্স্ট 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন এই 2 নাম্বার ইকুয়েশন এম ভি স্কয়ার এর জায়গায় আমি 2 ইনটু ই মাইনাস ইউ বসাই দিব, বসাইলে আমার ইকুয়েশন কি হচ্ছে, ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই এইচ কাট স্কয়ার 2 ইনটু, এই দেখো এম স্কয়ার ভি স্কয়ার এর জায়গায় কি লিখবো, 2 ইনটু ই মাইনাস ইউ ইনটু এম, এই দেখো এম ছিল, এই যে এম আর এম স্কয়ার কেটে গেল, এখানে এম ভি স্কয়ার, এই যে দেখো এখানে কি আছে এম স্কয়ার ভি স্কয়ার, তো একটা এম নাও ইনটু আকারে, তাহলে থাকবে এম ইনটু ভি স্কয়ার, আর একটা এম থেকে যাচ্ছে ইনটু আকারে, শুধু এম ভি স্কয়ারের জায়গায় আমরা বসিয়েছি 2 ইনটু ই মাইনাস ইউ, বাট এখানে আছে এম স্কয়ার ভি স্কয়ার, তার মানে এম ইনটু এম স্কয়ার ভি স্কয়ার, তো এখানে একটা এম থেকে যাবে, এমটা থেকে গেল, এই যে এম সাই ইজ ইকুয়ালস টু 0। এখন এই জায়গায় একটা টার্ম আসছে সেটা হচ্ছে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই এইচ স্কয়ার, এটাকে আমরা এখন এই এত বড় ফর্মে রাখবো না, কারণ আমরা রিডিউস প্লাঙ্কস কনস্ট্যান্ট সম্পর্কে অলরেডি শিখে ফেলেছি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে, যে রিডিউস প্লাঙ্কস কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2 পাই। তো এখন দেখো এটাকে আমি যদি অল্টার করি,
যে h ডিভাইডেড বাই 2 পাই কে আমি যদি ঘুরায় দেওয়া মানে কি 2 পাই উপরে নিলাম আর h কে নিচে নিয়ে আসলাম, তাহলে এই পাশটাও চেঞ্জ হয়ে কি হবে 1 ডিভাইডেড বাই রিডিউস মাস কনস্ট্যান্ট h কাট হয়ে গেল। সো 2 পাই ডিভাইডেড বাই h ইজ ইকুয়ালস টু 1 বাই h কাট। এখন এটাকে আমি স্কয়ার করে দিই, লেফট সাইড কে স্কয়ার করে দিই, লেফট সাইড কে স্কয়ার করি, দেন আবার আমরা রাইট সাইড কে স্কয়ার করে দিই। আলটিমেটলি আমার ইকুয়েশন কি হয়ে যাচ্ছে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই h কাট স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই সরি h কাট লিখে ফেলেছি বাম পাশে, সেটা শুধু h স্কয়ার 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই h স্কয়ার ইজ ইকুয়ালস টু রাইট সাইডে হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই h কাট স্কয়ার। ওকে, সো এখানে আমার যেখানে 4 পাই স্কয়ার এই যে আমি গোল দিয়ে রেখে দিয়েছি, দেখো 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই h স্কয়ার আছে, সেখানে তাহলে কি বসিয়ে দিতে পারবো, তার পরিবর্তে এই দেখো বসিয়ে দিলাম হচ্ছে 1 ডিভাইডেড বাই h কাট স্কয়ার রিডিউস মাস কনস্ট্যান্ট স্কয়ার 1 ডিভাইডেড বাই h কাট স্কয়ার। তো ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল x স্কয়ার প্লাস 1 বাই h কাট স্কয়ার 2 e মাইনাস u m সাই ইজ ইকুয়ালস টু 0। তো এখন আমি একটু সুন্দর করে সাজায় লিখি, এমটাকে আগে নিয়ে আসি, দেখতে সুন্দর লাগবে। তাহলে আমার ফাইনালি ইকুয়েশন হচ্ছে ডেল স্কয়ার সাই প্লাস ডেল এক্স স্কয়ার প্লাস 2m ডিভাইডেড বাই h কাট স্কয়ার e মাইনাস u সাই ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন অথবা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। দিস ইজ কল্ড টাইম ইন্ডিপেন্ডেন্ট। এর মধ্যে দেখো কোনো টাইমের টার্ম নাই, টি নাই, এখানে কোনো টি নাই, পজিশন শুধু পজিশন। এনার্জি এই দুইটা হচ্ছে এনার্জি আর বাকি হচ্ছে এই যে এক্স, এখানে কোনো টাইমের টার্ম নাই বা টাইমের কোনো পার্ট নাই, এই জন্য এটাকে আমরা বলি স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন অথবা এটাকে আমরা বলি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। বেসিক্যালি তোমাদের মনে রাখতে হবে যে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশনের স্টেডি স্টেট ফর্ম তার এক্সপ্রেশন কি হবে যদি আমি ভাইভাতে আস্ক করি অথবা এমসিকিউ এর অপশনে দেই, তাহলে এটা মাথায় রেখে ম্যাচ করে তোমাকে আনসার দিতে হবে। আমার ইকুয়েশনটা কি ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার প্লাস 2m ডিভাইডেড বাই h কাট স্কয়ার e মাইনাস u সাই ইজ ইকুয়ালস টু 0। দিস ইজ স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো এই স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশনের গুরুত্বটা কি দেখো, এখানে আমাদের একটা টার্ম আসছে ই, টোটাল এনার্জি ই। ইকুয়েশনের মধ্যে কি আছে টোটাল এনার্জি ই আছে। তো এই যে ই এনার্জি ডিফারেন্ট ভ্যালুর জন্য বা এনার্জি ডিফারেন্ট এক্সপ্রেশনের জন্য এই ইকুয়েশনটা সলভ করা যায়, ইকুয়েশনটা সলভ হয়। তো যে কোনো একটা ইকুয়েশন যদি সাপোজ এরকম একটা ইকুয়েশন যে x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখানে কি x আর y এর ভ্যালুর জন্য ইকুয়েশনটা সলভ হয়। অথবা যদি শুধু x এর ইকুয়েশন চিন্তা করি তাহলে কি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে কি x এর দুইটা ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা সলভ হবে। একইভাবে এখানেও এটা ডিফারেনশিয়াল একটা ফর্মের ইকুয়েশন যেখানে ভ্যালুটা হচ্ছে ভেরিয়েবল টার্মটা কি ই, বাকিগুলা কিন্তু ওয়েভ ফাংশন এবং ইউ হচ্ছে আনচেঞ্জড একটা পোটেনশিয়াল এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জি ভেরিয়েবল না বা এটার কোনো ডিফারেনশিয়াল ফর্ম হয় না, পোটেনশিয়াল এনার্জিটা একটা কনস্ট্যান্ট ফর্মে থাকে কোয়ান্টাম মেকানিক্সে পোটেনশিয়াল এনার্জি। সো এখানে আমাদের ভেরিয়েবল পার্টটা বা ভ্যালু চেঞ্জ হওয়ার বিষয়টা শুধুমাত্র টোটাল এনার্জির হতে পারে। তো এই ই এর বা টোটাল এনার্জির বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম ভ্যালুর জন্য তো এই ইকুয়েশনটা সলভ হয়। তো যে ভ্যালুগুলোর জন্য এই ইকুয়েশনটা সলভ হয় সেই ভ্যালুগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বা এই ইকুয়েশন সলভ করা যায় এনার্জির যেসব ভ্যালু এর মাধ্যমে সেই ভ্যালুগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি সেই ভ্যালুগুলো আমাদের গুরুত্বপূর্ণ কেন, কারণ এক একটা এনার্জির ভ্যালু ইলেকট্রনের এক একটা স্টেটকে ডিফাইন করে, একটা স্টেটকে ডিফাইন করে। যেমন গ্রাউন্ড স্টেট হবে নাকি ফার্স্ট এক্সাইটেড স্টেট হবে নাকি সেকেন্ড এক্সাইটেড স্টেট হবে নাকি থার্ড এক্সাইটেড স্টেট হবে, সেটা কিন্তু এই এনার্জির ভ্যালুর উপরে সেটা আইডেন্টিফাই হয়। এই কারণে এই ভ্যালুটা এত গুরুত্বপূর্ণ একটা ভ্যালু। এবং এই ইকুয়েশনটা আমরা যে নিয়ে আসলাম ড্রাইভ করে একটা ফর্মে দাঁড় করাইলাম যেখানে এনার্জি আছে, এই ইকুয়েশনটাও একটা গুরুত্বপূর্ণ এবং এর সলিউশনটাও একটা গুরুত্বপূর্ণ। তো এনার্জির এই ভ্যালু এবং এর যে সলিউশন এটার উপরে ডিপেন্ড করে আমরা দুইটা টার্ম শিখবো, যেটা হচ্ছে আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ফাংশনস। ভেরি ইম্পর্টেন্ট দুইটা টার্ম, হোয়াট আর আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ফাংশনস। আইগেন ভ্যালুজ কাদেরকে বলা হয় এবং আইগেন ফাংশন কাদেরকে বলা হয়, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, হোয়াট আর দ্য আইগেন ভ্যালুজ এন্ড আইগেন ফাংশনস। সো
খেয়াল করো আইগেন ভ্যালুস কারা। আইগেন ভ্যালুস হচ্ছে the values of energy for which Schrödinger steady state equation can be solved। তার মানে কি এনার্জির যেসব ভ্যালুর জন্য ওই যে ইকুয়েশনটা আমরা ফাইন্ড আউট করলাম, এক্সপ্রেশনটা আমরা ডেরাইভ করে নিয়ে আসলাম স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা যেসব ভ্যালুর জন্য এনার্জি যেসব ভ্যালুর জন্য এই ইকুয়েশনটাকে সলভ করা যাবে, ইকুয়েশনটা সলভ হবে মানে এই জায়গায় ওই ভ্যালুটা বসাইলে ডান সাইড সব ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট 0 হবে, তাহলে আমি বলতে পারি ওই ভ্যালুর জন্য ইকুয়েশনটা সলভ হচ্ছে বা ইকুয়েশনটা ভ্যালিড হচ্ছে। তো এনার্জি যেসব ইকুয়েশনের জন্য শ্রোডিঞ্জার স্টেডি স্টেট ইকুয়েশনকে আমরা সলভ করতে পারবো দে আর কল্ড আইগেন ভ্যালুস। তো আমি যদি তোমাদেরকে কোশ্চেন আস্ক করি হোয়াট আর আইগেন ভ্যালুস, তখন তোমাদের আনসার হবে দ্য ভ্যালুস অফ এনার্জি ফর হুইচ শ্রোডিঞ্জার স্টেডি স্টেট ইকুয়েশন ক্যান বি সলভড আর কল্ড আইগেন ভ্যালুস। এন্ড হোয়াট আর আইগেন ফাংশনস, তাহলে আইগেন ফাংশনস কাদেরকে বলা হয়? দ্য করেসপন্ডিং ওয়েভ ফাংশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইগেন ভ্যালুস, ওই আইগেন ভ্যালুর সাথে সম্পৃক্ত বা ওই আইগেন ভ্যালুর সাথে জড়িত আছে যে আইগেন ফাংশনগুলো বা ওই আইগেন ভ্যালু দিয়ে আমরা যে আইগেন ফাংশনগুলোকে যে ফাংশনগুলোকে ডিফাইন করতে পারি সেই ফাংশনগুলোকেই মূলত আইগেন ফাংশন বলা হয়। দ্য করেসপন্ডিং ওয়েভ ফাংশনস অফ দ্যাট আইগেন ভ্যালুস আর কল্ড আইগেন ফাংশনস। এই বিষয়টা কিন্তু একই সাথে সম্পৃক্ত, একই সাথে কোশ্চেন হোয়াট আর আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ফাংশন। তাহলে তোমাদের তাহলে কম্বাইন্ডলি কিভাবে আনসার করবা? দ্য ভ্যালুস অফ energy for which Schrödinger steady state equation can be solved are called eigenvalues and the corresponding wave functions are called eigenfunctions। ওই আইগেন ভ্যালুর সাথে সম্পৃক্ত বা ওই আইগেন ভ্যালুর করেসপন্ডিং এ যে ফাংশনগুলো হয় তাদেরকে আমরা আইগেন ফাংশন বলি। এই দুইটা টার্ম গুরুত্বপূর্ণ, অবশ্যই ভাইভাতে আস্ক করা হবে হোয়াট আর আইগেন ভ্যালুস এন্ড আইগেন ফাংশন, আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশন কাদেরকে বলা হয় এটা মাথায় রাখতে হবে। এবং ভাইভাতে আস্ক করা হবে স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশনের ফর্মটা কি বা হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন। দেন তোমাকে এই যে এক্সপ্রেশনটা আমরা ফাইন্ড আউট করেছি এই এক্সপ্রেশনটা বলতে হবে ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার ইজ প্লাস 2m ডিভাইডেড বাই স্কয়ার স্কয়ার ই মাইনাস ইউ সাই ইজ ইকুয়ালস টু 0। তো আইগেন ভ্যালুর যে মানগুলো সেটাকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে দেখাইতে পারি। এই ইকুয়েশনটা তোমাদের মেমোরিতে মুখস্থ রাখতে হবে না, নট নেসেসারি টু মেমোরাইজ দিস। একটা জাস্ট হাইড্রোজেন অ্যাটমের জন্য, হাইড্রোজেন অ্যাটমের জন্য যে আইগেন ভ্যালু হয়, যে আইগেন ভ্যালুর জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ভ্যালিড হয়, সেই আইগেন ভ্যালুকে ড্রাইভ করে একটা ইকুয়েশন আমরা পাই। সেই ইকুয়েশনটা এখানে দেখানো হয়েছে অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ হাইড্রোজেন অ্যাটমের জন্য ফর হাইড্রোজেন অ্যাটম এর আইগেন ভ্যালুর এক্সপ্রেশনটা কি হবে বেসিক্যালি সেই বিষয়টা এখানে লেখা হয়েছে। En is equals to minus m e to the power 4 32 pi square epsilon naught square a square square 1 divided by n square। এটা মেমোরাইজ করার কোনো দরকার নাই, জাস্ট একটা এক্সাম্পল দেখানো হয়েছে ফর অ্যান হাইড্রোজেন অ্যাটম। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য আইগেন ভ্যালুস ফর হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের জন্য আইগেন ভ্যালুর এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কি হয় সেটা একটা উদাহরণস্বরূপ দেখানো হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের আইগেন ভ্যালু এবং অপারেটর। ডাইনামিক অপারেটরের মাধ্যমে কিভাবে আমরা আইগেন ভ্যালু পেতে পারি, অপারেশনের মাধ্যমে কিভাবে আইগেন ভ্যালু পেতে পারি তার একটা ধারণা। তো সেটা কি? সেটা হচ্ছে যে কোনো ধরনের অপারেটর। ডাইনামিক অপারেটর মানে কি? ডাইনামিক অপারেটর বলতে বোঝাচ্ছে যে কোনো দিকে তার মুভমেন্ট হয়, মানে কি যে কোনো কিছুকে যে কোনো ধরনের অপারেটরকে আমরা এই ওয়েভ ফাংশন দিয়ে যদি অপারেট করি, অ্যাজ ফর এক্সাম্পল আমি ডিফারেন্সিয়াল অপারেটর নিলাম, অ্যাজ ফর এক্সাম্পল আমি ইন্টিগ্রেশন অপারেটর নিলাম, অ্যাজ ফর এক্সাম্পল আমি মোমেন্টাম অপারেটর নিলাম, অথবা আমি টোটাল এনার্জি অপারেটর নিলাম, যাই নেই না কেন, তো সেই যাই নিতে পারি না কেন তাদেরকে আমরা সাধারণভাবে কি বলি? দিস ইজ ডাইনামিক ভেরিয়েবল জি। তো ডাইনামিক ভেরিয়েবল জি এর মানে কি? জিটা যে কোনো কিছুই হতে পারে, এই জন্য এটাকে ডাইনামিক্যাল ভেরিয়েবল বলা হয়। তো ডাইনামিক্যাল ভেরিয়েবলের মাধ্যমে আমি যদি অপারেটরের মাধ্যমে যদি ওয়েভ ফাংশনকে অপারেট করি তাহলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে বলা হচ্ছে আইগেন ভ্যালু। দেখো অপারেটর দিয়ে অপারেশন করার ফলে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে কি বলা হচ্ছে? আইগেন ভ্যালু বলা হচ্ছে। যে আমি গোল করে দিলাম, দেখো ইকুয়েশনটা আমি একটু আবার লিখে দিই তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবা। জি ক্যাপ দিয়ে অপারেটরকে ইন্ডিকেট করা হয়। জি ক্যাপ মানে হচ্ছে ডাইনামিক্যাল ভেরিয়েবল, ডাইনামিক্যাল অপারেটর, এটা ডাইনামিক্যাল একটা অপারেটর। জি মানে হচ্ছে যে কোনো কিছুই হতে পারে, ডিফারেন্সিয়াল হতে পারে, দেন তোমার ইন্টিগ্রাল হতে পারে, পজিশন, মোমেন্টাম, এনার্জি, হ্যামিল্টনিয়ান, যে কোনো কিছুই হতে পারে। যা দিয়ে আমরা এখানে অপারেট করি না কেন, অপারেশনের ফলে আমি যে রেজাল্ট পাবো জিএন পাবো, একটা ইন্টিজার নাম্বার পাবো, অথবা একটা
কনস্ট্যান্ট ভ্যালু পাবো সেইটাকে আমরা বলবো আইগেন ভ্যালু, বাকি এখানে সাইন আকারে থেকে যাবে। তো আমরা তার এটার একটা এক্সাম্পল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, একটা প্রবলেম সলভ করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এক্সাম্পলটা কি আছে দেখো, an eigen function of the operator d square by dx square, এটা কি ডাবল ডিফারেনশিয়াল অপারেটর। তো ওই যে জি কে দেখো ডিফাইন করে দেওয়া থাকবে, প্রবলেমে তোমার কি করা থাকবে, জি কে ডিফাইন করে দেওয়া থাকবে যে ওই ডাইনামিক অপারেটরটা অ্যাকচুয়ালি কি। যেমন এখানে আমার এই প্রবলেমে বলেই দেওয়া হয়েছে, কি বলা হয়েছে যে এই অপারেটরটা হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার। ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার মানে কি, এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা কিন্তু আমাকে ডিফাইন করে দেওয়া হলো কাকে, আমার ওয়েভ ফাংশন। তো ওয়েভ ফাংশনটা কি আছে, সাই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x। এইটাকে আমার অপারেশনের মাধ্যমে আইগেন ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখি এটা কিভাবে করা যায়। আমাদের যে ফার্স্টে ওয়েভ ফাংশনটা দেওয়া আছে, ওয়েভ ফাংশন হচ্ছে সাই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x। এর উপরে আমার ডিফাইন করা অপারেটর দিয়ে অপারেশন চালাতে হবে। আমার যে অপারেটর ডিফাইন করে দেওয়া হয়েছে সেই অপারেটর দিয়ে এটার উপরে অপারেশন চালাতে হবে। ডিফাইন করা হয়েছে কি, ডি স্কয়ার বাই ডি স্কয়ার ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার সাই। সাইয়ের উপরে দুইবার ডিফারেন্সিয়েট চালাতে হবে, ইজ ইকুয়ালস টু কি হয় সেটা আমাদেরকে বের করতে হবে। দেখি কি হয়। তো একবার যদি আমরা অপারেশন করি, তাহলে কি হবে, সাই এর জায়গায় হচ্ছে ই টু দি পাওয়ার 2x। একবার যদি অপারেশন করি তো এভাবে লিখে রাখি এটাকে ডি বাই ডিএক্স, একটাকে লিখে রাখলাম, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এই একবার করি প্রথমে ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার 2x, সাইয়ের জায়গায় কি আসতেছে ই টু দি পাওয়ার 2x। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। সো এই যে ডি স্কয়ার বাই ডিএক্স স্কয়ার, এটাকে দুইটা পার্টে ভাগ করলাম, ডি বাই ডিএক্স ইনটু ডি বাই ডিএক্স। তো প্রথম পার্টটা দিয়ে ডি বাই ডিএক্স দিয়ে একবার অপারেশন চালাবো, একবার আমি ডিফারেন্সিয়েশন করব ই টু দি পাওয়ার 2x কে। করলে কি হয়, কেউ বলতে পারবা ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে কি রেজাল্ট আসবে, বলো তো কি রেজাল্ট আসবে, 2 ই টু দি পাওয়ার 2x, রাইট। অনেকে বুঝতে পারতেছো, যারা বুঝতে পারো নাই তাদের বোঝার জন্য আমি বলি, ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে যা থাকে তাই হয়ে যায়, তাই না, এই যে 2x হলো, বাট এখানে ডিফারেন্ট আছে, x এর সাপেক্ষে নিয়েছি আর এখানে 2x আছে। তো এই 2x টাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে x এর সাপেক্ষে, তো 2 ইনটু dx বাই dx হয়ে যাবে, তার মানে 2 থেকে যাবে। তাহলে আলটিমেটলি কি হলো, 2 ই টু দি পাওয়ার 2x হয়ে গেল। তাহলে আমার ডিফারেন্সিয়েশনে 2 ই টু দি পাওয়ার 2x হয়ে গেল। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, তো 2 হচ্ছে কনস্ট্যান্ট, দেখো 2 কনস্ট্যান্ট, আবার ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার 2x ই হবে, ইনটু আবার 2 পাবো, ইনটু আবার 2 হয়ে যাবে, ওই যে 2x কে আবার ডিফারেন্সিয়েট করব, দেন ইনটু 2 হবে। তাহলে আলটিমেটলি হচ্ছে 4 ইনটু ই টু দি পাওয়ার 2x, 4 ইনটু ই টু দি পাওয়ার 2x। তাহলে এটা আলটিমেটলি কি হচ্ছে, ই টু দি পাওয়ার 2x মানে কি, 4 ইনটু সাই, দেখো 4 ইনটু সাই। তাহলে আমার বলো তো তাহলে আইগেন ভ্যালুটা কে, কত আইগেন ভ্যালু এর মান কত, আইগেন ভ্যালু এর মান কত আসবে, এটাই মূলত বুঝতে হবে। আমি ডিফারেন্সিয়েশন তো খুব সহজেই করতে পারি, খুব সহজ ডিফারেন্সিয়েশন, বাট আইগেন ভ্যালুটা বেসিক্যালি কি আসলো। দেখো এই যে বলা হচ্ছিল কি উপরে আইগেন ভ্যালু ইকুয়েশনে কি বলা হচ্ছিল, যে অপারেটর দিয়ে অপারেশন করলে তুমি কি পাবা, জিএন মানে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবা ইনটু ওই সাইনটা আবার পাবা। তাহলে এই সাইনের আগে যে কনস্ট্যান্ট ভ্যালুটা পাবা সেটাই মূলত আইগেন ভ্যালুস। তাহলে আমি দুইবার ডিফারেন্সিয়েট করলাম, দুইবার ডিফারেন্সিয়েশনের ফলে কি পেলাম, 4 পেলাম, 4 ইনটু আবার সাই আসছে, তো সাইয়ের আগে কত আসছে ইন্টিজার ভ্যালু বা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা কত 4, তার মানটা কত আসছে 4, দ্যাট মিন্স আমার আইগেন ভ্যালু কত, আইগেন ভ্যালু হচ্ছে 4। তাহলে ই টু দি পাওয়ার 2x এটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আইগেন ভ্যালু কত পাচ্ছি, আইগেন ভ্যালুর মান হচ্ছে 4। তাহলে এর ই টু দি পাওয়ার 2x এর করেসপন্ডিং অপারেটর যেটা দেওয়া হয়েছে ডিফাইন করা হয়েছে সেই অপারেটরতে অপারেটর অপারেশন চালালে তার করেসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে 4। তাহলে আমাদের আনসার কি হবে, আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু একসাথে, আইগেন ভ্যালু কিন্তু আলাদা না, একটা ওয়ার্ড, আইগেন ভ্যালু ইজ ইকুয়ালস টু 4।
এভাবে তোমাদের এমসিকিউ এ যে কোনো একটা প্রবলেম দেওয়া হবে, যে কোনো একটা ফাংশন দেওয়া হবে। এখানে e⁻²x আছে, এটা ln x দেওয়া হতে পারে, অন্য কোনো একটা ফাংশন দেওয়া হতে পারে, -i কে দিয়ে যে কোনো একটা ফাংশন দেওয়া হতে পারে, যে কোনো কিছু দিয়ে বলা হবে যে ফাইন্ড দ্য আইগেন ভ্যালু, হোয়াট ইজ দ্য আইগেন ভ্যালু, অথবা ফাইন্ড দ্য করেসপন্ডিং আইগেন ভ্যালু। এবং অপারেটর কিন্তু ডিফাইন করে দেওয়া হবে যে এইটা দিয়ে অপারেশন চালানোর পরে তুমি আইগেন ভ্যালু কত সেটা বের করো। তোমাদের কাজ কি, সিম্পল ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন করার পরে যে কনস্ট্যান্ট মানটা থাকবে, ওয়েভ ফাংশন সাই এর আগে যে কনস্ট্যান্ট মান থাকবে ওইটাই হবে আমার আইগেন ভ্যালু এর মান। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? কারোর কোনো ডাউট আছে? ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। এনি ডাউট? এটা আমরা নিয়ে যাচ্ছি, এই শীটটা তো তোমাদের আগেই দিয়েছিলাম। এখানে এই প্রবলেমটা শুধু সলভ করা ছিল না, আমি এটা সলভ করা অবস্থায় নতুন শীটটাতে নিয়ে আসি। আজকে যেটা করব সেই শীটে নিয়ে আসি, যাতে এটা দেখলে বুঝতে পারো। এখানে নিয়ে আসি। তো এই টপিকটা গেল হচ্ছে আমাদের আইগেন ভ্যালু, আইগেন ফাংশন এবং স্টেডি স্টেট ফর্ম অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন রিলেটেড টপিক। এরপরে যেটা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা শিখব, যেটা সময়ের সাথে নির্ভরশীল, সময়ের উপরে নির্ভরশীল, টাইম ডিপেন্ডেন্ট, সেই ইকুয়েশনটা কি হবে এবং তার এক্সপ্রেশন কি হবে এবং সেটার অ্যানালাইসিস বিষয়টা আমাদের জানতে হবে, শিখতে হবে। তো সেই জন্য আমাদের যেহেতু এটা টাইম ডিপেন্ডেন্ট, এই কারণে আমাদেরকে এমন একটা ওয়েভ ফাংশন চুজ করতে হবে যেখানে বেসিক্যালি টাইম থাকবে। টাইম থাকলে তার সাথে কি থাকে, এনার্জিও থাকে। টাইম এবং এনার্জির আনসার্টেনিটির বিষয়টা যেহেতু রিলেটেড, এই কারণে টাইম থাকলে সেখানে আমাদের এনার্জি পার্টটাও থাকে। এই কনসিডারেশনে আমরা ওয়েভ ফাংশনটাকে চিন্তা করতে পারি psi is equals to a e to the power minus I by a squared et minus px। কার জন্য? এমন একটা পার্টিকেল যেটা ফ্রিলি মুভ করতেছে এক্স অ্যাক্সিসের দিকে, বাধা নাই, এক্স অ্যাক্সিসের দিকে ফ্রি ভাবে মুভ করতেছে এক্স অ্যাক্সিসের দিকে। যে দেখো পি এর সাথে এক্স আছে, তার মানে এটা কিন্তু ডিফাইন করে দিয়েছি এক্স এর দিকে তার পজিশন, তার মুভমেন্ট কোন দিকে, এক্স এর দিকে, এবং এটা কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে তার মুভমেন্ট হচ্ছে। কিভাবে বুঝতে পারবো? এই যে দেখো পি এক্স এর আগে সাইনটা হচ্ছে মাইনাস, পি এক্স এর আগে যেহেতু মাইনাস সাইন, তাহলে বুঝতেই পারতেছি এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে তার মুভমেন্ট হচ্ছে। তো এই ধরনের একটা পার্টিকেল, এই ধরনের একটা ইলেকট্রন যেটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে তার মুভমেন্ট হচ্ছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যদি মুভমেন্ট হয় তাকে আমরা এই ওয়েভ ফাংশনের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। তার ওয়েভ ফাংশনটা হচ্ছে psi is equals to a e to the power minus I divided by h cut, এটা h cut reduced mass constant into et minus px। এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। এখন এটাকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের ফর্ম বের করতে হবে। সেটার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা এক্স এর সাপেক্ষে প্রথমে ডিফারেন্সিয়েট করব। তো এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি, ডেল psi ডিভাইডেড বাই ডেল এক্স, ডেল psi ডিভাইডেড বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু, ব্লক দিয়ে লিখি সুবিধা হবে। ওকে, ডেল psi বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু, ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো কি হবে, এখানে a হচ্ছে কনস্ট্যান্ট থেকে গেল, ই টু দি পাওয়ার যা আছে সেটা এভাবেই, ই টু দি পাওয়ার যাই থাক না কেন তাকে ডিফারেন্সিয়েট করলে তাই হয়ে যায়, এবং ভিতরের পার্ট যদি আলাদা হয় তাকে আবার আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এখানে আমরা লিখি i ডিভাইডেড বাই h কাট ইনটু e এনার্জি ইনটু টাইম মাইনাস মোমেন্টাম ইনটু পজিশন। এই হলো আমাদের এক্সপ্রেশনের প্রথম পার্ট। কিন্তু এই টার্মটাকে তো আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, খেয়াল করো, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তার মানে এনার্জি টার্মটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এনার্জি টার্মটা মাইনাস মানে হচ্ছে এনার্জি টার্মটা হচ্ছে জিরো হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এনার্জির সাথে যেহেতু টাইম আছে, টাইমের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি নাই, আমরা করেছি এক্স এর সাপেক্ষে, পজিশনের সাপেক্ষে। তার মানে তখন এনার্জি ইনটু টাইম যে পার্টটা, এটা কনস্ট্যান্ট পার্ট হয়ে যাচ্ছে। কনস্ট্যান্ট পার্ট হওয়ার কারণে সেই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস i ডিভাইডেড বাই h কাট ইনটু মাইনাস পি। এই দেখো মাইনাস পি। তো এখানে এতগুলা বেশি ব্র্যাকেট ইউজ করা হয়ে গেছে, এই জায়গায় ব্র্যাকেট দেই, এখানে ব্র্যাকেট দেই এবং এখানে ব্র্যাকেট শেষ করি। তাহলে আগের প্রথম পার্টের জন্য
যা ছিল যে মাইনাস আই বাই এই স্কয়ার কনস্ট্যান্ট আকারে থেকে যাচ্ছে, আর ইটি কে ভিতরের পার্টে ইটি যখন ডিফারেন্সিয়েট করব সেটা 0 হয়ে গেল, 0 হয়ে যে মাইনাস পি এক্স কে ডিফারেন্সিয়েট করব তাহলে হবে মাইনাস পি ইন্টু ডেল এক্স বাই ডেল এক্স মানে মাইনাস পি। এই হলো আমাদের ডি ডেল সাই বাই ডেল এক্স করলে পেলাম এখান থেকে। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করি সেকেন্ড টাইম, দ্যাট মিন্স ডাবল ডিফারেন্সিয়েশন করি, ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার। আবার এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি হচ্ছে এখানে দেখো একইভাবে এ ইন্টু এটাকে এখন এখানে নিয়ে আসি, ব্র্যাকেটের মধ্যে লিখি যে মাইনাসে মাইনাসে প্লাস হলো, প্লাস কি হচ্ছে পি ইন্টু আই ডিভাইডেড বাই হচ্ছে এইচ কাট, এটা আগে নিয়ে আসলাম। আবার এটা কনস্ট্যান্ট যেহেতু ডিফারেন্সিয়েশনের আগে চলে আসবে কনস্ট্যান্ট টার্ম হিসাবে, এখন এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি থাকবে এ তো আছে এখানে এ লিখেছি আগে, তাহলে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস আই ডিভাইডেড বাই এইচ কাট ইটি মাইনাস পি এক্স। আবার এই ভিতরের টার্মটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস আই বাই এইচ কাট ইটি মাইনাস পি এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে একইভাবে আমি আবার পাবো মাইনাস আই ডিভাইডেড বাই এইচ কাট ইন্টু মাইনাস পি। ওকে, এটা হলো ডাবল দুইবার ডিফারেন্সিয়েশন করার ফলে আমরা এই ফলাফল পেলাম। তাহলে দেখো এখানে কি হয়, এই জায়গায় দেখো এই যে এই টার্মটা একইভাবে কি হচ্ছে পি আই ডিভাইডেড বাই এইচ কাট, আর এখানে আছে পি আই ডিভাইডেড বাই এইচ কাট, দুইটা মাল্টিপ্লাই করে ফেলবো, মাল্টিপ্লাই করলে কি হচ্ছে এ ইন্টু পি স্কোয়ার আই স্কোয়ার ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। এখান থেকে যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল পি আই বাই এইচ কাট, এখানে আছে পি আই বাই এইচ কাট, তো দুইটাকে এখন মাল্টিপ্লাই হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে পি স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। আর যে টার্মটা আছে এটা কি ই টু দি পাওয়ার মাইনাস আই ডিভাইডেড বাই এইচ কাট আই ইন্টু এইচ কাট, এর সাথে ইন্টু হচ্ছে ইটি মাইনাস পি ইন্টু এক্স, এই টার্মটা পেলাম। সো এই জায়গা থেকে দেখো এ সহ এটাকে এখানে লিখে দেখো যে আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো, আই স্কোয়ারের মান কত, কমপ্লেক্স নাম্বার একে স্কোয়ার করলে তার মান কত হয় স্যার -1 -1, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, তাহলে দেখো মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, এটাকে আমরা লিখলাম, আর বাকি এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই বাই এইচ কাট ইটি মাইনাস পি এক্স, এই টার্মটাকে লিখলাম। এভাবে লিখলাম কেন, কারণ হচ্ছে এই যে দেখো এই জায়গার এতটুকুকে আমরা একটা টার্মে লিখে ফেলতে পারি। এটা কি ওই যে প্রথমে আমরা যা ধরেছিলাম সাইকে ধরেছি কি এ ই টু দি পাওয়ার মাইনাস আই বাই এইচ কাট, এখানে কি হলো আই এর সাথে ডিভাইডেড আছে, ডিভাইডেড আই ডিভাইডেড বাই এইচ কাট, তো এই যে মাইনাস আই ডিভাইডেড বাই এইচ কাট টি মাইনাস পি এক্স, সেই টার্মটা চলে আসছে। তার মানে এখানে আমরা এই টার্মটাকে সাইয়ে কনভার্ট করতে পারি, মানে সাই এই টার্মের পরিবর্তে আমরা সাই লিখতে পারি। তাহলে আমার ইকুয়েশনটা কি হচ্ছে দেখো ডি স্কোয়ার মানে ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার সাই, কাকে যে এই টার্মটাকে আমরা সাই লিখলাম এ টু দি পাওয়ার মাইনাস আই বাই এইচ কাট টি মাইনাস পি এক্স, এই টার্মটাকে সাই লিখলাম ডিভাইডেড বাই এইচ কাট এর স্কোয়ার। তাহলে এই জায়গাতে আমরা এই ইকুয়েশনটা পেলাম, পাওয়ার পরে এখান থেকে আমরা কি করব পি স্কোয়ার সাই ইজ ইকুয়ালস টু কি হয় সেটা লিখব, সাইড চেঞ্জ করে পি স্কোয়ার সাই, দেখো পি স্কোয়ার সাই ইজ ইকুয়ালস টু মাইনাস চলে যাবে, মাইনাস এখানে মাইনাস আছে, আমি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে
মাইনাসে মাইনাসে ডান পাশে প্লাস হয়ে যাবে, বাম পাশে একটা মাইনাস থাকবে, তাহলে এইচ কাট স্কোয়ারের পাশে চলে আসবে, তাহলে হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল স্কোয়ার সাই divided by del x square. This is equation number 2, second equation দিলাম। তাহলে এক নাম্বার কোন ইকুয়েশন, এই যে এটাকে আমরা এক নাম্বার ধরেছি, psi is equals to a to the power minus I by h cut et minus px। এখান থেকে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করার পরে আমরা এই ইকুয়েশনটা পেলাম, p square psi is equals to minus h cut square del square psi divided by del x square। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন, এক নাম্বার ইকুয়েশনকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। এক নাম্বার ইকুয়েশনকে কি করব, টি এর রেসপেক্টে, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। আমরা ফার্স্টে হচ্ছে পজিশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি ডেল বাই ডেল এক্স, তারপরে আবার ডিফারেন্সিয়েট করেছি ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার। এখন যেটা করব, এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা এক্সপ্রেশনটা লিখি আবার, এক নাম্বার যে এক্সপ্রেশন psi is equals to a e to the power minus I divided by h cut e into t et minus p into x। তাহলে এই হলো psi is equals to a to the power I by h cut e to t minus p into x। তো এখন আমাদের কাজ কি, এটাকে টি এর সাপেক্ষে, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। প্রথমে তো আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, এখন সেটা হচ্ছে টি এর রেসপেক্টে। তাহলে ডেল সাই ডিভাইডেড বাই ডেল টি। এখন এখানে ডেল কেন লিখি, দেখো পার্শিয়াল, যেহেতু প্রথমে একবার এক্স এর সাপেক্ষে, মানে দুইটা ফাংশনের ভেরিয়েবল দুইটা, একটা টাইম একটা হচ্ছে পজিশন। প্রথমে আমরা পজিশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, আবার পরবর্তীতে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। এই জন্য কিন্তু এই ডিফারেন্সিয়াল ফর্মটা ডেল আকারে আসে। ডেল মানেই বোঝায় পার্শিয়াল, পার্শিয়াল মানে একটা অংশকে কনস্ট্যান্ট রেখে অন্য একটা অংশের ডিফারেন্সিয়েশন করছি, এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনকে সবসময় ডেলের মাধ্যমে এক্সপ্রেস করতে হয়। সো এই যে সাই, এটাকে ডেল সাই বাই ডেল টি করলাম, তাহলে এখানে কি হচ্ছে, টি এর সাপেক্ষে যদি নেই, তাহলে দেখো এ ই টু দি পাওয়ার মাইনাস আই বাই ডিভাইডেড আকারে, এই যে আই ডিভাইডেড বাই এইচ কাট, যা তাই থেকে যাচ্ছে প্রথমে, ই টি মাইনাস পি এক্স। এখন কি করব, ভিতরের পার্টটাকে আবার এই যে ই এর উপরে যা আছে সেটা তো ডিফারেন্ট, এখানে টি আছে, এটা ডিফারেন্ট, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তোমরা কেউ বলতে পারবা যে এটাকে ডিফারেন্সিয়েট করি যদি টি এর সাপেক্ষে কি আসবে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, এটা কি বলতে পারবা? বলতে পারবা না, তাহলে এখানে করে দেখাই কি আসে। এই দেখো কি করতেছে, এখানে ডেল বাই ডেল টি এর সাপেক্ষে ই এর উপরে যা আছে, যেহেতু টি এর জন্য নিছি আর এখানে ডিফারেন্ট আছে, টি এর জন্য নিয়েছি, এখানে কি আছে ডিফারেন্ট, এই কারণে এই ডিফারেন্ট পার্টটাকে এগেইন আমাদের টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে ওই টার্মটাকে লিখলাম, আই ডিভাইডেড বাই এইচ কাট ই ইন্টু টি মাইনাস পি ইন্টু এক্স। এই ভিতরের পার্টটাকে ডিফারেন্সিয়েট করেই দেখাচ্ছি যে আসলে কি হয়। এই ব্র্যাকেটটাও শেষ করে দিই। ওকে, সো এই হলো আমাদের ভিতরেটা। এখানে আর একটা ব্র্যাকেট দাও, থার্ড এই ব্র্যাকেট, তাহলে বোঝা যাবে এই পার্টটাকে আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে দেখি এখানে কি আসে। এই টার্মটা কি বলো তো, এটাকে কি লিখতে পারি, প্রথম যে টার্মটা, এটাকে কি লিখতে পারবো, যেটা নিচে আন্ডারলাইন করেছি? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ার? জি স্যার। তো যেটার নিচে আন্ডারলাইন করেছি, লিখতে পারি স্যার, ফাই, ফাই না, ফাই। দেখো ফাই এর সিম্বল হচ্ছে এটা, এটাকে ফাই বলে, আর এটা কি সাই, ঠিক আছে? এটাকে কি বলে, সাই। এই যে আমরা ওয়েভ ফাংশনটাই তো ধরেছি, এটা সাই ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার মাইনাস i বাই h কাট t মাইনাস px। তো সেই টার্মটাকে সাই লিখলাম। আর এখন দেখি এখানে ডিফারেন্সিয়েট করলে কি রেজাল্ট পাই। আমি ব্র্যাকেটের মধ্যে ডিফারেন্সিয়েশনটা
করি। তো মাইনাস আই বাই এইচ কাট কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে আসলো, লিখলাম মাইনাস আই ডিভাইডেড বাই এইচ কাট। ই ইন্টু টি আছে, তাই না? তো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তাহলে ই ডেল টি বাই ডেল টি, তার মানে 1 হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস আই বাই এইচ কাট ইন্টু ই, আর এখানে মাইনাস আই বাই এইচ কাট পি এক্স, তার মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এটা 0 হবে কেন? পি ইন্টু এক্স আছে, আর এখানে আমি ডিফারেন্সিয়েট করেছি টি এর সাপেক্ষে, তাহলে ওই এক্সটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে, এবং ওর ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট 0 হয়ে যাবে। এই জন্য আমি এটাকে 0 লিখলাম। তাহলে আলটিমেটলি আমার কি আসে? মাইনাস আই বাই এইচ কাট, আই বাই এইচ কাট ই ইন্টু সাই। এই হলো আমার ডিফারেন্সিয়েশনের ফলাফল হলো। সো বাঁ পাশের লেফট সাইডে আছে ডেল সাই ডিভাইডেড বাই ডেল টি, ডেল সাই ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়ালস টু মাইনাস আই বাই এইচ কাট ই সাই। এখান থেকে আমরা যেটা করব, সাইড চেঞ্জ করে ই সাই ইজ ইকুয়ালস টু কি হয় সেটা আমরা লিখে রাখবো। ই সাই ইজ ইকুয়ালস টু কি? তো ই সাই ইজ ইকুয়ালস টু, সাইড চেঞ্জ যদি করি তাহলে এইচ কাট ডিভাইডেড বাই আই, এর আগে আবার মাইনাস সাইন চলে আসবে, ডেল সাই ডিভাইডেড বাই ডেল টি, এই থাকবে। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। আমি 3 নাম্বার ইকুয়েশন পেয়ে গেলাম। তো আমার মোটামুটি কাজ শেষ। ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমাদের যেগুলো এক্সপেক্টেড টার্ম, আমরা এক্সপেক্টেড টার্ম পেয়ে গেলাম ইকুয়েশন নাম্বার 2 তে এবং ইকুয়েশন নাম্বার 3 তে। এখন আমরা আসি আমাদের এনার্জি কনজারভেশন ল ইকুয়েশন। এনার্জি কনজারভেশন ল ইকুয়েশন আমাদের কি বলে? টোটাল এনার্জি, মোট এনার্জিটা কি হবে? সাম অফ দ্য কাইনেটিক এনার্জি, তার মানে কেই, কেই হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এই দুইটার যোগফল হচ্ছে মোট শক্তি, মোট এনার্জি। সো এখানে কেই কাইনেটিক এনার্জিকে আমরা জানি এটা মোমেন্টামের মাধ্যমে লেখা যায়, সেটা কি? পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। তোমরা জানো তো এটা কাইনেটিক এনার্জিকে কেন পি স্কয়ার বাই 2m লেখা যায়, কিভাবে লেখা যায় জানা আছে? নো, জানা নাই। তাহলে দেখো আমি দেখাই দিচ্ছি এখানে ডান পাশে ব্র্যাকেটে, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ mv স্কয়ার, mv স্কয়ার। এটা তো সবাই জানি, এটা তো জানো তোমরা যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ mv স্কয়ার। এই এক্সপ্রেশনটা তোমাদের সবার জানা আছে তো। তো এখন এখানে আমরা কি করতে পারি দেখো, mv এখানে আমরা m একটা মাল্টিপ্লাই করতে পারি, উপরে একটা m দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে কি হবে? m স্কয়ার v স্কয়ার হয়ে যাবে। আবার নিচে তাহলে m দিয়ে ডিভাইডেড করতে হবে, 2 ইনটু m, উপরে m দিয়ে মাল্টিপ্লাই করলাম, আবার নিচে m দ্বারা ডিভাইডেড করলাম, তাহলে কি হলো? m স্কয়ার v স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু m। তাহলে এখানে কি হচ্ছে? এখানে দেখো mv মানে হচ্ছে মোমেন্টাম, তো এটাকে এভাবে লিখতে পারি m ইনটু v তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2m। তো m ইনটু v হচ্ছে মোমেন্টাম, দ্যাট মিন্স p, মোমেন্টামকে p এর মাধ্যমে আমরা লিখি p স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু m। তাহলে আমার ইকুয়েশন কাইনেটিক এনার্জির পরিবর্তে এভাবে মোমেন্টামের টার্মে যদি কাইনেটিক এনার্জিকে লিখতে চাই তাহলে আমার ইকুয়েশনটা হয় p স্কয়ার ডিভাইডেড বাই 2m। আমরাও সেটাই লিখলাম, p স্কয়ার ডিভাইডেড বাই 2m প্লাস u, ইউটা আনচেঞ্জড আকারে থেকে যাবে, ইউ এর অপারেশন বা এর কোনো অপারেটর ফাংশন হয় না, এই জন্য এটাকে আনচেঞ্জড অবস্থায় আমরা রেখে দিব। তাহলে e ইজ ইকুয়ালস টু হচ্ছে p স্কয়ার ডিভাইডেড বাই 2m প্লাস u, এটা একটা ইকুয়েশন। এখন আমরা এই ইকুয়েশনের সাই দিয়ে মাল্টিপ্লাই করব, বোথ সাইডকে, দুই পাশকে, বাঁ পাশ এবং ডান পাশ বোথ সাইডকে কি করব? সাই এর মাধ্যমে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে আমি যদি সাই দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো e ইনটু সাই ইজ ইকুয়ালস টু p স্কয়ার ডিভাইডেড বাই 2m ডিভাইডেড বাই 2m ইনটু সাই প্লাস ইউ, ইউটাকে সুন্দর করে লিখি ইউ ইনটু সাই। এই আমরা ইকুয়েশন পেলাম। জাস্ট কি করলাম, আমি টোটাল এনার্জি ইকুয়েশনকে মানে এনার্জি কনজারভেশন ইকুয়েশনটাকে মোমেন্টামের মাধ্যমে লিখে তার বোথ সাইড থেকে সাই এর মাধ্যমে মাল্টিপ্লাই করলাম। কেন এটা করলাম কেন? কারণ দেখো আমরা ইকুয়েশন 2 এবং 3 তে
অলরেডি এই যে পি স্কয়ার সাই বের করে রেখেছি, ই সাই বের করে রেখেছি। তার মানে আমার টার্গেট হচ্ছে ওই পি স্কয়ার সাই বানানো এবং ই সাই বানানো। তাহলে ওর পরিবর্তে অপারেটর বা ডিফারেনশিয়াল পার্টে আমি এদেরকে রিপ্লেস করতে পারবো। তো ই সাইকে ইকুয়েশন 3 তে যে টার্মটা আমরা বের করে রেখেছি ই সাই এর পরিবর্তে সেটা বসাইতে পারি ইকুয়েশন 3 তে বের করেছি। ই সাই এর পরিবর্তে বসাইতে পারি মাইনাস এইচ কাট ডিভাইডেড বাই আই ডেল সাই বাই ডেল টি। এই যে এখানে বসিয়ে দিই মাইনাস এইচ কাট ডিভাইডেড বাই আই del psi divided by del t is equals to right side আসো ডান পাশে p স্কয়ার psi আছে, এই যে p স্কয়ার psi। তাহলে p স্কয়ার psi আমরা 2 নাম্বার ইকুয়েশনে বের করেছি। তো p স্কয়ার psi এর পরিবর্তে আমি বসাই দিতে পারবো মাইনাস h কাট স্কয়ার del স্কয়ার psi বাই del x স্কয়ার। বসিয়ে দিই এখানে মাইনাস h কাট স্কয়ার, নিচে 2m আছে 2m কে লিখে রাখি 2m, আর এখানে বাকি থাকে কি তাহলে del স্কয়ার psi বাই del x স্কয়ার, del স্কয়ার psi ডিভাইডেড বাই del x স্কয়ার প্লাস u psi, ইউটাকে একটু সুন্দর করে লিখি যাতে এটা বোঝা যায় যে এটা ইউ পটেনশিয়াল এনার্জি ইউ psi। তো এই হচ্ছে আমাদের স্টেডি স্টেট না সরি টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, তার ফর্ম। টাইম দেখো এখানে আমাদের টাইম পার্ট আছে যে ডেল psi বাই ডেল টি, আবার পজিশন পার্ট আছে ডেল স্কয়ার psi বাই ডেল এক্স স্কয়ার। যেহেতু এখানে টাইম পার্টটা ইনক্লুডেড এই কারণে এই ইকুয়েশনটাকে বলা হয় টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, সময়ের সাথে নির্ভরশীল শ্রোডিঞ্জার ইকুয়েশন। সময়ের পরিবর্তনের সাথে সাথে এর ভ্যালুটাও পরিবর্তন হয়। তো এই ধরনের ইকুয়েশনকে আমরা বলি টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। মূলত তোমাদের ভাইভাতে আজ করা হতে পারে অথবা এমসিকিউ অপশন দেওয়া হতে পারে যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন ফর টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো এইখানে দেখো এই ইকুয়েশনকে কিন্তু আরো একটু মডিফাই করা যায় কিভাবে? এই যে মাইনাস আছে, মাইনাসকে আমরা কি লিখতে পারি? দেখো এখানে মাইনাসের জায়গায় কিন্তু আই স্কয়ার লিখতে পারি। আমরা জানি যে -1 মানে হচ্ছে আই স্কয়ার, তাহলে এখানে আই স্কয়ার ডিভাইডেড বাই আই হলো প্রথম টার্মটা, ডেল psi বাই ডেল টি হলো আই স্কয়ার লিখলাম -1 এর পরিবর্তে, তো ডেল psi আই স্কয়ার ডিভাইডেড বাই আই ডেল psi বাই ডেল টি ইজ ইকুয়ালস টু, এটাকে এখানে কোনো আইটাই নাই, এটাকে আর কোনো চেঞ্জ করার ঠিক না। মাইনাস আই স্কয়ারের -1 এর পরিবর্তে আই স্কয়ার লেখা যায়, এবার দরকার নাই আমাদের এখানে, এটা না লিখে মাইনাস আকারে লেখাটাই বেটার। তাহলে কি হচ্ছে মাইনাস এইচ কাট স্কয়ার ডিভাইডেড বাই 2m del স্কয়ার psi ডিভাইডেড বাই del x স্কয়ার প্লাস u psi, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তো এখানে দেখো আই স্কয়ার আর আই ক্যান্সেল হয়ে কি থাকবে আই ইনটু ডেল psi বাই ডেল টি, আই ইনটু ডেল psi বাই ডেল টি, ওকে, ইজ ইকুয়ালস টু একটা টার্ম মিস করছি এইচ কাট, এখানে কিন্তু এইচ কাট ছিল, এই যে এইচ কাট, কিন্তু এটা কেমন আনকমন লাগছে, এইচ কাট এখানে থাকবে সো আই আর আই স্কয়ার ক্যান্সেল হয়ে আই থাকবে, আর হচ্ছে এইচ কাট আই এইচ কাট ডেল psi বাই ডেল টি, বা পাশে এটা হলো। রাইট সাইডে কি আসছে মাইনাস এইচ কাট স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার psi ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ইউ psi। এই আমরা আর একটু সুন্দরভাবে লিখলাম, মানে মাইনাস এনার্জি টোটাল এনার্জি পার্টে মাইনাস টার্মটাকে বাদ দিয়ে এভাবে লিখলাম আই এইচ কাট ডেল psi বাই ডেল টি মাইনাস এইচ কাট স্কয়ার 2m ডেল স্কয়ার psi বাই ডেল এক্স স্কয়ার প্লাস ইউ psi।
সো এটা একটা এনার্জি কনজারভেশন ইকুয়েশন। বা পাশটা হচ্ছে টোটাল এনার্জি। দেখো আমরা অপারেটর যখন শিখেছিলাম তখন টোটাল এনার্জি অপারেটর কি শিখেছিলাম, টোটাল এনার্জি অপারেটর ই ক্যাপ, এটা ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে আই এইচ কাট ডেল বাই ডেল টি, এটা ছিল আমাদের টোটাল এনার্জি অপারেটর। দেখো এখানে কিন্তু সাইয়ের উপরে ওই টোটাল এনার্জি অপারেটর দিয়ে অপারেশন করা হয়েছে বাঁ পাশে। আবার আমরা শিখেছিলাম কাইনেটিক এনার্জি অপারেটর কে ই, কাইনেটিক এনার্জি এর অপারেটরের এক্সপ্রেশন কে ই অপারেটর, গত ক্লাসে এইগুলো শিখিয়েছি। ইজ ইকুয়ালস টু ছিল মাইনাস এইচ কাট স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার। তো এটা দেখো এই যে এখানে সেকেন্ড রাইট সাইডের ফার্স্ট টার্মের এইচ কাট স্কয়ার 2m ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, তার মানে কি এটা কাইনেটিক এনার্জি অপারেটর, আর ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর, ইউ পোটেনশিয়াল এনার্জি। তো এই যে যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি, তাহলে এটাকে কি বলতে পারি, যে টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু সাম অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এটা আলটিমেটলি এনার্জি কনজারভেশন ল ইকুয়েশন। এনার্জি কনজারভেশন লটাই এখানে আমরা ডিফারেন্সিয়াল ফর্মে লিখি এবং কমপ্লেক্স নাম্বার আই এর মাধ্যমে এক্সপ্রেস করি। এটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে বলি টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। ইট ইজ দ্য ফর্ম অফ কনজারভেশন অফ এনার্জি। এটা এনার্জি কনজারভেশন ল এর ইকুয়েশনেরই অ্যানাদার একটা ফর্ম, এবং এটা কিন্তু একটা ইউনিক ইকুয়েশন। এটা এটা একদম বেসিক ফান্ডামেন্টাল ল, নিজেই একটা ফান্ডামেন্টাল ল। এটা কোনো ল থেকে ড্রাইভ করা যায় না, এটা অন্য কোনো ল এর মাধ্যমে এটা প্রুফ করা যায় না। দিস ইজ ইন্ডিভিজুয়ালি এ স্পেসিফিক অর আইডেন্টিক্যাল ল ইটসেলফ, নিজেই একটা আইডেন্টিক্যাল ল, এটা অন্য কোনো ল এর মাধ্যমে প্রুফ করা যায় না। যেমন নিউটনের ল, নিউটন সেকেন্ড ল, এটা কোনো ল এর মাধ্যমে প্রুফ করা যায় না, এটা যেমন নিজে একটা স্বতন্ত্র ল, সক্রিয় ল, অন্য কোনো ল থেকে এটা প্রুফ করে আসা যায় না নিউটনের লটাকে। একইভাবে শ্রোডিঞ্জারের যে এনার্জি কনজারভেশন লটা দেখাইছে, এটা নিজে একটা স্বতন্ত্র ল, নিজে একটা আইডেন্টিক্যাল ল, এনার্জি কনজারভেশন ল। এটা অন্য কোনো ল থেকে যে প্রুফ করে আসা যায়, সাপোজ মোমেন্টাম কনজারভেশন থেকে যে আমরা এটা প্রুফ করে এসেছি তা না, এটা সম্পূর্ণ এনার্জি কনজারভেশনেরই একটা এক্সপ্রেশন, যেটা অন্য কোনো ল থেকে প্রুফ করা যায় না। এটা নিজে একটা সক্রিয় বা স্বতন্ত্র, নিজে একটা তার স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন একটা ল, অন্য কোনো ল থেকে এটা ড্রাইভ করা যায় না বা ড্রাইভেবল না। ওকে, তো এখান থেকে তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর দ্য টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, দেন তোমাদের আনসার করতে হবে যে এটা হচ্ছে আই এইচ কাট ডেল সাই বাই ডেল টি ইজ ইকুয়ালস টু মাইনাস এইচ কাট স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ইউ সাই। দিস ইজ time dependent Schrodinger equation. This is the expression for time dependent Schrodinger equation. তো এই ছিল মূলত আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের দুই টাইপের শ্রোডিঞ্জার ইকুয়েশন তার আলোচনা। একটা হচ্ছে স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন, আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। এনি ডাউট অর এনি কোশ্চেন? কারো কোনো ডাউট থাকলে বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। তাহলে আমরা আজকে কি কি শিখলাম মূলত সেই বিষয়গুলো আবার একটু রিভিউ করি। আমরা যেটা প্রথমে শিখলাম সেটা হচ্ছে স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন, যার আরেকটা নাম হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তার একটা এক্সপ্রেশন আমরা ফাইন্ড আউট করলাম। এখানে একটা তারপরে এর সাথে রিলেটেড একটা টার্ম আমরা শিখেছি, সেটা হচ্ছে আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশনস। গুরুত্বপূর্ণ ডেফিনেশন, গুরুত্বপূর্ণ হোয়াট আর আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ফাংশনস। দেন আমরা ডাইনামিক্যাল ভেরিয়েবলের মাধ্যমে বা ডাইনামিক অপারেটরের মাধ্যমে আইগেন ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করতে পারি তার প্রথমে ইকুয়েশন শিখেছি এবং তার একটা প্রবলেম সলভ করেছি।
পরে আজকে লাস্টের যে টপিক সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন এর ফর্মটা ডিরাইভ করে তার এক্সপ্রেশন আমরা ফাইন্ড আউট করেছি এবং তার সম্পর্কে কিছু আলোচনা। তো টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন সম্পর্কে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা এনার্জি কনজারভেশন ইকুয়েশন এবং এর এখানে এনার্জির অপারেটরগুলো অপারেশন করে হচ্ছে ওয়েভ ফাংশনের উপরে। লেফট সাইডে হচ্ছে টোটাল এনার্জি অপারেটর দিয়ে ওয়েভ ফাংশন সাইয়ের উপরে অপারেশন করা, রাইট সাইডে হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর দিয়ে ওয়েভ ফাংশন সাইয়ের উপরে অপারেশন করা, আর রাইট সাইডের সেকেন্ড টার্ম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর দিয়ে পোটেনশিয়াল ওয়েভ ফাংশনের উপর অপারেটর করা। তার মানে এটা লেফট সাইডে হচ্ছে টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এবং এটা ফান্ডামেন্টাল ল, এটা নিজে একটা ফান্ডামেন্টাল ল, এটা কোনো ল এর উপর ডিপেন্ডেন্ট না, নির্ভরশীল না, এটা নিজেই একটা ফান্ডামেন্টাল ল। এই কয়টা বিষয় টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে মাথায় রাখতে হবে। তো এইটুকু হচ্ছে তোমাদের ফার্স্টে যে ফাইনাল টার্মের যে ফার্স্ট কুইজ নেওয়া হবে, এটা এতটুকু হচ্ছে তোমাদের সিলেবাস আজকের ক্লাস পর্যন্ত। তো নেক্সট ক্লাসে আমি নেক্সট ক্লাস ওয়েনেসডেতে আমি ফার্দার ইয়েতে চলে যাব, ফার্দার পার্টে চলে যাব, ওখানে আমরা টানেলিং এ চলে যাব। পার্টিকেল ইন এ বক্স, বেসিক্যালি যে একটা বক্সের মধ্যে পার্টিকেল থাকলে তার ওয়েভ ফাংশন কেমন হবে, তার জন্য বাউন্ডারি কন্ডিশন কি কি, এবং তার বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে ওয়েভ ফাংশনের এক্সপ্রেশন কি হবে, তার এক্সপেকটেশন ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, তার প্রবাবিলিটির ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। কি আলোচনা করব? পার্টিকেল ইন এ বক্স, মেইন টপিকটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স। এরপরে আমরা ওই ক্লাসে আরো কিছু আগাবো, আর হয়তো 2টা ক্লাস হলে আমাদের আগামীকাল বুধবারে ক্লাস, মানডেতে তো তোমাদের কুইজ হবে, দেন তারপরে ওয়েডনেসডে ক্লাস হলে কোয়ান্টাম পার্টটা শেষ হবে, বাকি উইকে নেক্সটে আমরা নিউক্লিয়ার ফিজিক্সের পার্টটা কমপ্লিট করলে মোটামুটি আমাদের সিলেবাসটা কমপ্লিট হবে। তো আমাদের মূল তো 8 কথা তারিখ থেকে হচ্ছে, एग्जाम স্যার। হ্যাঁ 8 তারিখ থেকে। তো আমাদের কি অ্যাসাইনমেন্ট দিবেন কুইজ থিওরি? 2টা কুইজ নিব, কুইজ 4 এবং 5, 2টা কুইজ হবে। সো 2টা কুইজ, বাকি কুইজটা হবে হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিজিক্স এবং হচ্ছে পার্টিকেল ইন এ বক্স থেকে ট্রানজিশন প্রবাবিলিটি যা যা করানো হবে সেটার উপরে সেকেন্ড কুইজটা হবে, ফাইনাল টার্মের সেকেন্ড কুইজ, মানে কুইজ নাম্বার 5। আর কুইজ 4 হবে আজকের পর্যন্ত, আজকে এই শ্রোডিঙ্গার ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন পর্যন্ত, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, এই পর্যন্ত হচ্ছে তোমাদের কুইজ 4 হবে, ফাইনাল টার্মের ফার্স্ট কুইজ। আর সেকেন্ড কুইজটা যেটা হবে সেটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স থেকে নিউক্লিয়ার ফিজিক্সের যতটা পার্ট আছে এই পার্ট, নিউক্লিয়ার রিঅ্যাক্টর পর্যন্ত বেসিক্যালি, ওটা যখন ক্লাস করাবো তখন ডিটেলসে সিকোয়েন্স অনুসারে বিষয়টা বুঝতে পারবো। এই 2টা কুইজ হবে, এবং থার্ড যেটা কুইজ তার অল্টারনেটিভ হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এই 3টার মধ্যে বেস্ট টু কাউন্ট করা হবে, অ্যাজ ইউজুয়াল যেভাবে তোমাদের মিড টার্মে কাউন্ট করা হয়েছে সেই একইভাবে, একই প্রসিডিউর, সবকিছু একই প্যাটার্নেই থাকবে। ওকে, কি বুঝতে পেরেছো? ওকে, সো আমি তোমাদের 2টা অ্যাটেন্ডেন্স ডাউনলোড করে রেখেছি, আর তোমাদের রিপোর্ট থাকবে। আজকে আমি অনলাইন থেকে, মানে হচ্ছে থেকেই অ্যাটেন্ডেন্সটা নিব। আজকের অ্যাটেন্ডেন্সটা আমি এখন থেকে র্যান্ডমলি যে কোনো সময় অ্যাটেন্ডেন্স নিতে পারি। যেমন আজকে কিন্তু আমি 11:05 অ্যাটেন্ডেন্সটা নিয়েছি, এবং এটা আমি কিন্তু মিলায়ে দেখবো আসলে কতজন প্রেজেন্ট ছিল আর কতজন লাস্টের দিকে জয়েন করেছে, কখন কে জয়েন করেছে, এই বিষয়টা আমি একটু জাস্টিফাই করবো। লাস্ট ক্লাসটা শেষ করতে স্যার, হ্যাঁ, আমি 5 মিনিট, স্যার 2-3 মিনিট লাগে স্যার। সেটা লাগুক, আমি 5 মিনিট পরে অ্যাটেন্ডেন্সটা নিয়েছি, মানে হচ্ছে 11:05 যারা ছিল তাদের সামনে আমি ডাউনলোড করেছি। তো এটা বলতেছি এই কারণে, যেহেতু ফাইনাল টার্মের মার্কস 2 মার্কস বোনাস, এবং এটা কিন্তু তোমার গ্রান্ড টোটালে অ্যাড হবে। 2 মার্কস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মার্কস ফাইনাল টার্মের, সেই জন্য একটু যাচাই বাছাই করেই দিব। সবাই বিষয়টা মাথায় রাখবা যে আসলে অ্যাক্টিভলি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা, কারণ যে কোনো সময় আমি কিন্তু র্যান্ডমলি অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে পারি। মিড টার্মে তোমাদের মোটামুটি আমি অ্যাটেন্ডেন্স যেভাবে নিয়েছি, তোমরা যারা প্রেজেন্ট ছিল তাদেরকে আমি বোনাস 2 সবাইকে দিয়ে আমি গ্রেড লক করে দিয়েছি, এবং সবাই আশা করি দেখতে পারবা, পোর্টালে চেক করলে এখন পাবা যারা যারা ফুল অ্যাটেন্ডেন্স ছিল তাদেরকে আমি 2 মার্কস করে বোনাস দিয়েছি। যে গ্রেড আসছে তার উপরে, মানে ওভারঅল যা পেয়েছো তার সাথে 2 প্লাস করে যারা যারা অল প্রেজেন্ট ছিল তাদেরকে দিয়েছি। বাট ফাইনাল টার্মে কিন্তু আমি বিভিন্নভাবে র্যান্ডমলি জাস্টিফাই করব, অনলাইন থেকে যা চেক করব,
আজকে যেমন 11টা 5-এ আমি একটা অ্যাটেন্ডেন্স নিয়েছি, আমি এটা চেক করে দেন আমি অ্যাটেন্ডেন্স এন্ট্রি দিব। আবার আগামী ক্লাসে আমি যে কোনো সময় এসে বলতে পারি, ক্লাসের মাঝখানে 10 মিনিট পরে ক্লাস শুরু করেই বললাম, বা 20 মিনিট পরে, আধা ঘন্টা পরেই বললাম যে নাও আমি তোমাদের আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে আবার ক্লাস কন্টিনিউ করব। এবং কিন্তু আমি র্যান্ডমলি নিতে পারি, মানে আমি হঠাৎ করে নেওয়া উচিত, সারপ্রাইজ করা উচিত তোমাদেরকে, বাট আমি তাও বলে রাখতেছি, অ্যালার্ট করে দিচ্ছি যাতে করে তোমাদের হ্যাম্পার না হও, ক্ষতিগ্রস্ত না হও। মানে আমি কিন্তু এখন এই কয়টা ক্লাস আর আগামীতে যে কয়টা ক্লাস আছে যে কোনো সময় র্যান্ডমলি আমি নিতে পারি, যখন আমি জাস্ট জাস্টিফাই করার জন্য। কারণ আমি বোনাস যে 2 মাস দিব এটা গ্রান্ড টোটালে দিব, সো এটা অনেক বড় একটা বিষয়। ওভারঅল 2টা গ্রেডের উপরে গ্রান্ড টোটাল, মানে তোমার ফাইনাল যে গ্রেড, এই কোর্সের ফাইনাল যে গ্রেডটা হবে সেখানে 2 মার্কস দেওয়া হবে। তার মানে এটা কিন্তু একটা গ্রেড চেঞ্জিং ফ্যাক্ট হয়ে যেতে পারে। কোনো কারণে কেউ যদি 30 মানে সাপোজ তুমি যদি 82 পাও অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে 82 এর সাথে 2 অ্যাড হইলে হয়ে যাচ্ছে হচ্ছে 84, আরো 1 মার্ক এমনি পেয়ে যাচ্ছে 85। তার মানে কিন্তু একটা গ্রেড চেঞ্জ হয়ে গেল গ্র্যান্ড টোটালে। তার মানে তোমার এই কোর্সে একটা গ্রেড আপগ্রেডেশন হয়ে গেল, এই 2 মার্কসের জন্য হতে পারে। তো এই বিষয়টা যেহেতু হবে, মানে যেহেতু গ্র্যান্ড টোটালে দিব, আমি কিন্তু জাস্টিফাই করে নিব, আগে থেকেই অ্যালার্ট করতেছি। এখন তোমরা যে কোনো সময় অ্যাটেন্ডেন্সের সম্মুখীন হইতে পারো, র্যান্ডমলি যে কোনো সময় বলতে পারি যে এখন আমি অ্যাটেন্ডেন্স কল করব। ওকে, বিষয়টা তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা? কোনো ডাউট থাকলে বলতে পারো, আরো ক্লিয়ার করার চেষ্টা করব। কিন্তু স্যার আজকে তো মানে লেট হয়েছিল 5 মিনিট। আজকে আমি 2টাই নিয়েছি, লাস্টেরটাও নিয়েছি, ফার্স্টেরটাও নিয়েছি। তো আজকে হয়তো বিশেষ বিবেচনায় অনেককে কনসিডার করতে পারি, আজকে সবাইকে কনসিডার করলাম, বাট নেক্সট ক্লাস থেকে বলে রাখছি যে কোনো সময় অ্যাটেন্ডেন্স নিতে পারি, এনি টাইম। এমন হতে পারে একদম লাস্টে নিতে পারি, এমন হতে পারে একদম ফার্স্টে নিতে পারি, 11টা 5-এই নিতে পারি, বা আধা ঘন্টা পরে নিতে পারি, 1 ঘন্টা পরে নিতে পারি, এনি টাইম। মানে আমি হঠাৎ করে একটু মনিটর করেই বলতে পারি যে আমার কাছে কোনো একটা জিনিস যদি কনফিউজিং, মানে একটু ডাউট যদি মনে হয় যে কি ব্যাপার, অনেকে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আছে কিনা, তখনই আমি অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করলাম। এরকম হইতে পারে বিষয়টা। ক্লিয়ার? তো র্যান্ডমলি নিব এখন, এই টার্মের মার্কসটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে র্যান্ডমলি নিব। আমি বুঝাইতে পারছি আশা করি। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আজকে তোমরা লিভ নাও, আজকে এই পর্যন্তই। এখন প্রিপারেশন নাও, কোনো ডাউট থাকলে রিভিউ ক্লাসে অবশ্যই কোশ্চেন করবে, আমি তোমাদের একটা রিভিউ ক্লাস দিব। স্যার আমার একটা সমস্যা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার যে স্যার মিড টার্মে স্যার আমার কুইজ 1-এর মার্কস স্যার যে ইনভ্যালিড ছিল দেখে অ্যাড হয় নাই। পরে স্যার আমি স্যার মেসেজ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওটা আজকে আমাকে আরেকবার মেসেজ দিয়ে দিও, আমি চেক করব। স্যার কখন দিব স্যার? এখনই দিয়ে রাখো, এখনই চেক করব আমি। আচ্ছা স্যার। হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসে আমার টিমসে একটু প্রবলেম ছিল, আর আপনি যখন আমার মানে অ্যাটেন্ডেন্স নিচ্ছিলেন, আমার নামটা কল করার সময় আমার কারেন্ট চলে গিয়েছিল, পরে এসে আমি বলেছিলাম আমার কি দিয়েছি মনে আছে, অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়েছে? হ্যাঁ হয়েছে, গত ক্লাসেরটা হয়েছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? হ্যালো স্যার, আজকে হ্যাঁ, বলো। স্যার আমার স্যার একটু লেট হয়েছিল স্যার।